আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন। এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সৃজনশীল হবে, নৈবেত্তিক হবে। আর গুরুত্বপূর্ণ আরও একটা কারণে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি যদি এসএসসির পরেও কমার্স নিয়ে তোমার যাত্রাটা চালিয়ে যেতে চাও, ইন্টারে, তারপর অনার্সে, তাহলে তুমি এই অধ্যায়টার যে মানে একটা ইম্প্যাক্ট বলে সেটা খুব ভালোভাবে, খুব গভীরভাবে বুঝতে পারবা। কারণ এর চারপাশে হচ্ছে কমার্স ঘোরাফেরা করবে। ঠিক আছে? মানুষ মানে বলে যে এটাই হচ্ছে কমার্সের যাত্রা, এই অধ্যায়টাই হচ্ছে কমার্সের যাত্রা শুরু। তো চলো, এই অধ্যায়টা আমরা বই থেকেও পড়বো, বাট এই লেকচারে আমি আমার শিট ফলো করব। খুব সহজভাবে আগে আমরা বুঝে নিব যে লেনদেন কি, লেনদেন সংক্রান্ত খুঁটিনাটিগুলো একটু সহজ ভাষায় আমরা বুঝে নিলে আমরা বইয়ের যে অঙ্কগুলো দেখব, যেই পড়াগুলো পড়বো, সেগুলো আমাদের একটু বুঝতে সহজ হবে, বইয়ের পড়াগুলো বুঝতে সহজ হবে। তো চলো, প্রথমে হচ্ছে লেনদেনের একটা ধারণা নিয়ে নিই। লেনদেনের ধারণা সেটা হচ্ছে যে লেনদেন আসলে কি। লেনদেন হলো এমন আর্থিক ঘটনা, এমন আর্থিক ঘটনা যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। আর্থিক অবস্থার কি পরিবর্তন ঘটাবে? লেনদেন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে এবং যা অর্থের পরিমাপযোগ্য। তো সহজ ভাষায় খুবই ছোট করে লিখে দিয়েছি আমি এখানে। লেনদেন হলো এমন একটি আর্থিক ঘটনা যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে এবং সেটা কি হবে? সেটা হবে অর্থমূল্যে পরিমাপযোগ্য। যেমন মনে করো, তুমি যদি কাউকে 100 টাকা দাও, তাহলে তোমার কাছ থেকে 100 টাকা কমবে আর সামনের জনের কাছে 100 টাকা বাড়বে। তাহলে কি হচ্ছে? একটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে না? দেখো, একটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, তোমার টাকা কমছে, ওর বাড়ছে, বা ওর সাইড থেকে দেখলে ওর কাছে বাড়ছে, তোমার কাছে কমছে। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা অর্থের পরিমাপ করা যাচ্ছে, যে তুমি 100 টাকা দিয়েছো, তাহলে এটা কি পরিমাপযোগ্য হচ্ছে। সো লেনদেন সব সময় এমন হতে হবে, অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, আর সেটা পরিমাপযোগ্য হতে হবে। প্রতিটি লেনদেনের ফলে প্রতিষ্ঠানের সম্পদ, দায় বা মালিকানা সত্ত্বে পরিবর্তন আসে। প্রত্যেকটা লেনদেনের ফলে প্রতিষ্ঠানের সম্পদ, দায় বা মালিকানা সত্ত্বে পরিবর্তন আসে। সেই যে এখনই বললাম, অর্থের একটা আর্থিক একটা অবস্থার পরিবর্তন ঘটবে, তো অবশ্যই লেনদেনের ফলে প্রতিষ্ঠানের সম্পদ হয় বাড়বে বা কমবে, দায় বাড়বে বা কমবে। মানে যে কোনো একটা হতে পারে, হয় বাড়তে পারে না হয় কমতে পারে, কিন্তু কিছু একটা হবে। আর যদি কোনো ইম্প্যাক্ট না পড়ে তোমার অবস্থার উপর, মানে ধরো বাড়ছেও না কমছেও না, কোনো কিছুই হচ্ছে না, তখন বুঝতে হবে যে সেটা লেনদেন না। সেটা আমরা আরেকটু নিচে গেলে আমরা বুঝতে পারবো। তারপর হচ্ছে লেনদেনের প্রকারভেদ। লেনদেন প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। বইয়ে অন্যভাবে লেখা আছে, বাট আমি একটু সহজভাবে এটা লিখেছি আরও। লেনদেন দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নগদে লেনদেন আর আরেকটা হচ্ছে জমা লেনদেন। জমা লেনদেন মানে বাকিতে ক্রয় বা বিক্রয়। ঠিক আছে? এখন তুমি মনে করো, আমি মনে করো একটা দোকানদার, আর তুমি মনে করো একটা কাস্টমার। তুমি আসলা, এসে বললা যে ভাইয়া আমার কাছে এই টাকাটা নাই, আমি এই প্রোডাক্টটা নিব। তুমি নিয়ে গেলা, তুমি 2 দিন পর বা 3 দিন পর আমার টাকাটা দিবা। সো এটা হচ্ছে জমা লেনদেন, এটাকে বলা হয় জমা লেনদেন। যখন লেনদেনের সময় নগদ অর্থ প্রদান বা গ্রহণ না করে ভবিষ্যতের প্রতিশ্রুতি দেওয়া হয়, সেটা হচ্ছে জমা লেনদেন। তুমিও যে আমাকে প্রতিশ্রুতি দিলা যে ভাই আমি 3 দিন পর টাকা দিব, তো এখানেও কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে, কিন্তু সাথে সাথে ঘটবে না। এটা হচ্ছে কিছুদিন পর আমার কাছে টাকাটা আসবে, তাহলে কি তখন আমার একটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। সো এটাও হচ্ছে লেনদেন। বাকিতে ক্রয় বা বিক্রয় লেনদেনের ভেতরেই পড়ে, এই জিনিসটা মনে রাখবো। অনেক সময় স্টুডেন্টরা ভুল করে যে ভাই বাকিতে দিলাম, এটা লেনদেন কই? বাট এটা লেনদেন। তারপর হচ্ছে নগদে লেনদেন এটা তোমাদেরকে ওইভাবে বোঝাতে হবে না, এটা সবাই বোঝে। সেটা হচ্ছে যে যখন লেনদেনের সময় নগদ অর্থ প্রদান বা গ্রহণ করা হয়, উদাহরণস্বরূপ নগদে কোনো কিছু ক্রয় বা বিক্রয়, মানে সাথে সাথে ইনস্ট্যান্টলি তুমি টাকা পেয়ে গেলা। এখানে কোনো প্রতিশ্রুতি নাই, বা এখানে কোনো আশা থাকছে না যে আচ্ছা ঠিক আছে ছেলেটাকে আমি দিলাম, ও মনে হয় আমাকে পরে টাকা দেবে, এমন না। এটা আমি সাথে সাথে টাকাটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে নগদে লেনদেন।
তারপর আসছে লেনদেনের উদাহরণ। তাহলে লেনদেন কি কি? উপাদান, এক্সট্রিমলি সরি, লেনদেনের উপাদান। আমরা দেখলাম যে লেনদেন তিনভাবে হয়, লেনদেনের ধারণা নিলাম, লেনদেন দুইভাবে হয়, আর লেনদেনের একটা ধারণা নিলাম। তাহলে এখন লেনদেনের উপাদান, লেনদেন আসলে কাদের মধ্যে হয় সচরাচর? সেটা হচ্ছে দাতা, যিনি সম্পদ প্রদান করে, কোনো কিছু প্রদান করে, ক্রেডিটর, ক্রেডিট। আর এটা হচ্ছে গ্রহীতা, ডেবিটর, ডেবিট। এটা বইয়ে দেখবা ডেবিট ক্রেডিট। সো এই যে দাতা, যিনি কোনো কিছু প্রদান করছে, এই যে দেখো সুন্দর করে লেখা আছে, দাতা নগদ লেনদেন পণ্য বা সেবা সরবরাহ করে এবং তাৎক্ষণিকভাবে অর্থ গ্রহণ করে। কোনো কিছু দিল আর সাথে সাথে কি টাকা নিয়ে নিল, এটা হচ্ছে দাতা। উদাহরণস্বরূপ একটি দোকানদার ক্রেতার কাছে পণ্য বিক্রি করে এবং সাথে সাথেই মূল্য পেয়ে যায়, সাথে সাথেই মূল্য পেয়ে যায়, এটা হচ্ছে কি দাতা, মানে নগদে। দাতার কাজ হচ্ছে নগদে, আবার বাকিতেও হতে পারে। আমরা একটু নিচে গেলে আমরা এই জিনিসটা আমরা ভালো করে বুঝতে পারবো। তারপর হচ্ছে গ্রহীতা, তারপর আসছে গ্রহীতা, যিনি সম্পদ গ্রহণ করে, যে সম্পদটা গ্রহণ করছে। যেমন মনে করো তুমি একটা দোকানে গেলা, দোকানিকে বললা যে মামা একটা খাতা দেন, তুমি টাকা দিবা আর তার কাছ থেকে কি খাতা নিবা, খাতাটা তোমার কাছে কি হয়ে থাকছে, সম্পদ। ঠিক আছে, যিনি সেবা বা পণ্য বা সম্পদ গ্রহণ করে। বুঝতে পেরেছো? কারণ যে কোনো কিছু হতে পারে, এমনও হতে পারে যে তুমি একটা মাটি কিনলা, কোথাও জায়গা কিনলা, তো তুমি অর্থের বিনিময়ে জায়গাটা ক্রয় করলা, সো জায়গাটা তোমার কাছে কি সম্পদ। ঠিক আছে, ঠিক তেমনই সেবা বা পণ্য যে কোনো কিছু গ্রহীতা নিতে পারে, সমস্যা নাই। তো এখানে লেখা আছে যে গ্রহীতা নগদ লেনদেনে পণ্য বা সেবা গ্রহণের সময় সাথে সাথে অর্থ প্রদান করে। নগদ লেনদেনের ক্ষেত্রে, এটা হচ্ছে নগদ লেনদেনের ক্ষেত্রে, কারণ আমরা উপরেই দেখলাম যে লেনদেন বাকিতেও হতে পারে। লেনদেন দুইভাবে হয়, একটা হচ্ছে জমা, যেটাকে বাকি ধরা হচ্ছে, আর আরেকটা হচ্ছে নগদ। সো তুমি এইখানে নগদে আদান প্রদান করলে, সো এইখানে যে কাজটা হচ্ছে এটা হচ্ছে নগদের লেনদেন। অনেক সময় কি হয়, ধরো প্রশ্নগুলা, অঙ্কগুলো একটু ট্রিকি করে দেয়, যেন অনেকে বুঝতে পারে না যে এটা নগদে হলো নাকি বাকিতে হলো। সো দাতা গ্রহীতার হিসাবে থাকবে, হিসাবে সর্বপ্রথম যেটা দেখতে হয় যে দাতা গ্রহীতা আছে নাকি, তারপর অবস্থার পরিবর্তন হচ্ছে নাকি, আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে আর্থিক কোনো মানে পরিমাপযোগ্য কিনা হিসাবটা। তখন তুমি হচ্ছে ওই অঙ্কটা নিয়ে বা ওই লাইনটা নিয়ে তুমি কাজ করবা, এন্ট্রিতে বসাবা, আদারওয়াইজ ওইটা হবে না, ওটা স্কিপ করে যেতে হবে। সো এটা বাকিতেও হয়, এই যে এখানে একটু গ্যাপ পড়ে গেছে, আচ্ছা যাই হোক। সো এটা হচ্ছে বাকিতে, বাকিতে লেনদেনের ক্ষেত্রে। ঠিক আছে, এই যে দাতা কি বলেছে, বাকিতে, বাকিতে লেনদেন দাতা পণ্য বা সেবা সরবরাহ করে, তবে অর্থ গ্রহণ ভবিষ্যতে নির্দিষ্ট সময় সম্পন্ন হয়, ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময় সম্পন্ন হয়। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে তুমি আমার কাছ থেকে কিছু একটা কিনে নিলা, দিয়ে বললা যে ভাই আমি 3 দিন পর দিব। দেখো একটা নির্দিষ্ট সময় হচ্ছে যে তুমি 3 দিন পর আমাকে জিনিসটা দিবা, একটা প্রতিশ্রুতি। তো যখন মানে প্রতিষ্ঠান পর্যায়ে যখন কোনো কিছু বাকিতে কেনাবেচা করা হয়, তখন এই যে এইভাবে চুক্তি দিয়ে দেয়, বুঝলা, যে চুক্তি অনুযায়ী 30 দিনের মধ্যে পরিশোধের শর্তে সম্মত হয়, মানে 30 দিনের মধ্যে। কারণ প্রতিষ্ঠান পর্যায়ে যেই ধরনের লেনদেনগুলো হয় সেগুলো তো হিউজ হয়, এই ছোটোখাটো হয় না। তো ধরো তারা একটা না নির্দিষ্ট একটা সময় দিয়ে দেয় যে ভাই বা স্যার আপনাকে অর ম্যাম আপনাকে এই সময়ের মধ্যে জিনিসটা পরিশোধ করতে হবে, এ সময়ের বাইরে করলে আমরা আপনার উপর মানে অ্যাকশন নিতে পারি। দ্যাট ক্যান বি এনিথিং। সো ওইটা অত আমরা পেঁচাবো না। তারপর গ্রহীতার ক্ষেত্রেও ঠিক এক, যে গ্রহীতা বাকিতে লেনদেনে পণ্য বা সেবা গ্রহণ করে এবং চুক্তি অনুযায়ী ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে অর্থ পরিশোধ করবে, একটা নির্দিষ্ট সময়ে, এই যে এটা, ঠিক আছে, এই যে এইটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি সে অর্থটা পরিশোধ করবে। মনে করো যে তুমি কোথাও থেকে এখন একটা টাকা নিলা, সো সে বলে দিল যে পণ্য গ্রহণ করলো, এবং তুমি পণ্য গ্রহণ করলা এবং 60 দিনের মধ্যে তার
মূল্যটা পরিশোধ করতে হবে 60 দিন। এখানে ধরো 60 দিন দিল, 30 দিন দিল, 40 দিন দিল, 10 দিন দিল। এটা হচ্ছে ডিপেন্ড করবে তুমি কেমন ধরনের পণ্য বা সেবা গ্রহণ করছো এবং সামনের জন মানে দাতা তোমার উপরে মানে কি কি নিয়ম জারি করতে চায় যে না আমি এনাকে এতদিন দিব বা তাকে এতদিন দিব। এটা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে তোমার সেবা, পণ্য আর হচ্ছে সামনের জনের উপর নির্ভর করবে এই যে সময়টা। তারপর হচ্ছে আমাদের আছে লেনদেনের বৈশিষ্ট্য। অধ্যায়টা যেহেতু পুরোটাই লেনদেন নিয়ে, সো লেনদেন কি, লেনদেন কিভাবে কাজ করে, এগুলাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল পাঠ। তো লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেনের বৈশিষ্ট্য খুবই ছোট ছোটোভাবে দেওয়া আছে। সো এটা তোমাদের জরুরি, এই লেনদেনের বৈশিষ্ট্যগুলো জানা হচ্ছে একটু তোমাদের জন্য জরুরি। কারণ কি, কারণ হচ্ছে তোমরা যখন অঙ্ক করবা তখন এই যে এই কয়েকটা বিষয় যদি কোনো হিসাবের মধ্যে না পাও তাহলে সেটা লেনদেন না, সেটাকে স্কিপ করতে হবে। আমরা দেখব আমরা যখন অঙ্ক করব তখন আমরা এমন হাবিজাবি হিসাব পাবো যেগুলো হচ্ছে মনে হবে যে এটা তো লেনদেন, কিন্তু না ভাই ওটা লেনদেন না, ওটা লেনদেনের মধ্যে ইনক্লুডই হবে না। ঠিক আছে? তো লেনদেনের বৈশিষ্ট্য কি, কীভাবে বুঝবো যে স্যার এটা লেনদেন বা এটা লেনদেন না? অর্থের পরিমাপযোগ্যতা, অর্থের পরিমাপযোগ্যতা থাকতে হবে, তাহলে ওটা হচ্ছে লেনদেন। যেমন মনে করো যে তুমি কোথাও থেকে 500 টাকার একটা জিনিস কিনলা, 500 টাকার একটা জিনিস কিনলা, এটা কি, এখানে অর্থের একটা পরিমাপযোগ্যতা আছে। তারপর হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন সাধন হবে, মানে আর্থিক অবস্থার একটা পরিবর্তন ঘটবে। লেনদেনে সবসময় দেখতে হবে যে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে কি না। তুমি যদি কাউকে কোনো টাকা দাও তাহলে তোমার কাছ থেকে টাকা কমলো, আর তুমি যদি কারো কাছ থেকে টাকা নাও তাহলে তোমার কাছে টাকা বাড়লো। ঠিক আছে, হয় বাড়বে বা কমবে, আর্থিক অবস্থার একটা পরিবর্তন হবে। তারপর দুটি পক্ষ থাকতে হবে, এই যে এই দুটা পক্ষ থাকতে হবে, দাতা আর গ্রহীতা। প্রত্যেকটা লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে। এমন না যে তুমি তোমার সাথেই লেনদেন করছো, ডান হাত দিয়ে দিচ্ছ বাম হাত দিয়ে নিচ্ছ, এমন না, দুটা পক্ষ থাকতে হবে, দাতা এবং গ্রহীতা। হিসাব বিজ্ঞান আমি কি বলছি, এই যে এই জিনিসগুলা নিয়েই আমাদের চলাফেরা হবে। তারপর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র ঘটনা। আচ্ছা দেখো এই জিনিসটা একটু ট্রিকি হয়ে গেছে, বাট স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র ঘটনা বলতে বোঝায় হচ্ছে লেনদেনটা সম্পূর্ণ হবে, লেনদেনটা সবসময় সম্পূর্ণ হবে, অসম্পূর্ণ হবে না। বইয়ের যেই লেখাগুলো আছে সেগুলোর সাথে এগুলো হচ্ছে সাদৃশ্য আছে, তো ওইখানে পড়ানোর সময় আমি এগুলো আরও ভালো করে বুঝিয়ে দেব। তারপর হচ্ছে দৃশ্যমান বা অদৃশ্যমান উভয় ধরনের হতে পারে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। অনেক সময় কি হয় যে আমি তো আর মানে দেখতে পাইলাম না যে আমার টাকা আসছে কি না, আমার তো হাতে টাকা আসলো না, এটা হচ্ছে অদৃশ্য মানে পড়ে গেল ধরো বাকিতে। ঠিক আছে, তুমি যখন কোনো কিছু এক্সচেঞ্জ করছো তখন ওটা হচ্ছে পরিমাপযোগ্য না, হ্যাঁ, তখন ওটা লেনদেনের ভিতর পড়বে না। কিন্তু তুমি যখন কোনো কিছু বাকিতে কেনাবেচা করছো, এখানে কি হচ্ছে, ভবিষ্যতে তো তুমি ওই টাকাটা পাবা, ঠিক না? ভবিষ্যতে তো তাহলে তোমার একটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। তার মানে কি, অদৃশ্য হলেও বাকিতে যদি কোনো কিছু তুমি বিক্রি করো তাহলে ওটা কিন্তু লেনদেনের অন্তর্ভুক্ত হবে। আর দৃশ্যমান লেনদেন তো মনে করো চোখের সামনে দেখতে পাচ্ছ নগদে, যে আমি 500 টাকা দিলাম আমাকে একটা প্রোডাক্ট দিল, বা আমি একটা প্রোডাক্ট বেচলাম আমাকে 500 টাকা দিল, এটা হচ্ছে দৃশ্যমান। আর অদৃশ্যমান কোনটা? অদৃশ্যমানটা হচ্ছে যে আমি ধরো এই যে এটা কিনলাম, হ্যাঁ, এর বিরুদ্ধে আমি টাকা দিব হচ্ছে 2 দিন পর, 2 দিন পর টাকা দিব। তো আমি তো 2 দিন পর এই যে এই টাকাটা পাবো, ঠিক না? আমি তো এই 2 দিন পর এই টাকাটা পাবো, তাহলে কি আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, তো এটা লেনদেনে বসবে। ঠিক আছে, এখন আসি হচ্ছে লেনদেন ও ঘটনা। সব লেনদেনই ঘটনা, কিন্তু সব ঘটনাই লেনদেন না। হ্যাঁ, এটা মনে হয় তোমরা বারংবার শুনেছ যে সব লেনদেনই ঘটনা কিন্তু সব ঘটনাই লেনদেন নয়। শুধুমাত্র সেই ঘটনাগুলো লেনদেন হিসেবে গণ্য হয় যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে এবং অর্থমূল্যে
পরিমাপযোগ্য। শুধুমাত্র এই সব ঘটনাগুলোকে আমরা হচ্ছে লেনদেনের মধ্যে কাউন্ট করি। যেমন মনে করো তুমি তুমি ধরো একটা দোকানদার, তুমি দোকানে আজকে ধরো 1,000 টাকার পণ্য বেচলা, সকালে দোকান খোলার সাথে সাথে 1,000 টাকার কি প্রোডাক্ট সেল করলা, তাহলে এটা লেনদেনের অন্তর্ভুক্ত হলো। ঠিক কিছুক্ষণ পর তোমার দোকানের 2 কর্মচারীর মধ্যে মারামারি লেগে গেল, ঠিক আছে, এটাও তো একটা ঘটনা, ঠিক কি না? কিন্তু তুমি কি এটা কি লেনদেনের মধ্যে লিখবা? মানে তুমি যে খাতাতে লিখো, তুমি কি সেখানে লিখবা? লিখবা না। তোমার দোকানে 2-3টা ইঁদুর, তুমি দেখছো, তুমি তোমার কর্মচারীদেরকে বললা যে ভাই এই ইঁদুরগুলারে তো মারা লাগবে, নাহলে এরা তো জিনিসপাতি কাটে দেবে। এটা একটা ঘটনা, কিন্তু এটা লেনদেন না। এমন অনেক উল্টাপাল্টা আজে বাজে ঘটনা হিসাবের মধ্যে স্যাররা ঢুকিয়ে দিবে। ঠিক এই যে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটছে না, সো এটা লেনদেন না। ওই ওই মাইন্ডসেট করলে হবে না যে ইঁদুর তো কাটবে, কাটলে তো খরচ হবে, আমার প্রোডাক্টেরই তো ক্ষতি, ওইভাবে না। এর জন্যই আমি এইসব উদাহরণ দিচ্ছি। তারপর হচ্ছে লেনদেন ও লেনদেন নয়। এই যে এই দুইটা পড়লেই তোমরা খুব সহজেই বুঝতে পারবা যে কোনটা লেনদেন আর কোনটা লেনদেন নয়। নগদ পণ্য, বাকিতে পণ্য বিক্রয়, বেতন প্রদান, এগুলা হচ্ছে কি লেনদেন, ঠিক আছে, এগুলা হচ্ছে কি লেনদেন। আর লেনদেন না কি পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। ধরো তুমি কোনো কিছু কিনবা, এটার একটা ফরমাইশ করলা, বা ধরো তুমি ফোনে কাউকে বললা যে ভাই এই পণ্যটা তো আমি কিনতে চাচ্ছি, এখনও কিনোনি, কিনতে চাচ্ছ বা কেনার চিন্তা ভাবনা করছো। তারপর হচ্ছে ম্যানেজার নিয়োগ বা দোকানে কর্মচারী নিয়োগ। তুমি ধরো পোস্টার টাঙ্গাইলা যে আমার দোকানে একজন কর্মচারী প্রয়োজন বা একজন ম্যানেজার প্রয়োজন। তুমি কিন্তু এখনও ম্যানেজার হায়ার করোনি, ঠিক আছে, করবা, তুমি এখনও নিয়োগ দাওনি, নিয়োগ দেওয়া এখনও কিন্তু কাজ শুরু করেনি যে যে তোমাকে তোমার লেনদেনের মধ্যে একটা তফাৎ পড়বে। তুমি কেবল নিয়োগের একটা কি পোস্টার ছাপাইছো, ঠিক আছে, বা একজনকে নিয়োগ দিবা বা দিলা, এমন মাস শেষে ওটার হিসাব হবে। তারপর হচ্ছে মালিকের ব্যক্তিগত অর্থ চুরি ইত্যাদি। এই জিনিসটা একটু মজার, বাট এখন যদি আলোচনা করি তাহলে ধরো সময়টা, ভিডিওটা বড় হয়ে যাবে, আর কেউ বড় ভিডিও খুব একটা মানে ইন্টারেস্টেড না দেখতে। সো এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, হ্যাঁ, বাট আমি করব, এটা নিয়ে একটা মজার একটা ব্যাপার আছে। যাই হোক, হিসাব সমীকরণ। এখন আসি, এই যে যতগুলা লেনদেন সম্পর্কে আমরা জানলাম, এগুলা আমরা বুঝলাম যে এটা লেনদেন, এটা লেনদেন না, এটা এভাবে কাজ করে, এটা ওইভাবে কাজ করে। সো এগুলাকে এখন হিসাব করব কিভাবে। এখানে খুবই একটা মজার একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে সম্পদ অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি, ঠিক আছে, মালিকানা সত্ত্ব, লাইবিলিটিস দায়, অ্যাসেট মানে কি সম্পদ। হিসাব সমীকরণ এটি। হিসাব সমীকরণ হলো প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সম্পর্ক নির্ণয়কারী সমতা। এটা একটা সূত্র, এটা মনে রাখতে হবে, এটা তোমাদের মনে হয়ে যাবে। আমরা যখন অঙ্ক করব, আমরা যখন ছকটা সাজাবো, আমরা এর উপরে নির্ভর করে আমরা কিন্তু ছকটা সাজাবো, এর উপরে নির্ভর করে আমরা আমাদের ছক সাজাবো। তো সম্পদ বলতে আমরা কি বুঝি সেটা চলো একটু দেখে নিই। অ্যাসেস্ট বলতে বুঝি যে অ্যাসেস্টের ঘরে আমরা কি কি অ্যাকচুয়ালি বসাবো। অ্যাসেস্টের ঘরে কিছু কিছু জিনিস আমরা বসাবো, শুধু উদাহরণে যেগুলা দেওয়া আছে এমন না, এটার একটা আলাদা আমি চার্ট বানাবো, দিয়ে আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। অ্যান্ড তোমরা ওটা ডাউনলোড করে বা লিখে রাখতে পারো। আর যারা গাইড বুক কিনেছো তারা গাইডেই পেয়ে যাবা যে কোনগুলা আসলে অ্যাসেস্ট। নেসেসারিগুলাই অবশ্য দেওয়া থাকবে, তা আদারওয়াইজ খুব একটা দেওয়া থাকবে না, এটা আমি জানি। প্রতিষ্ঠানের মালিকানাধীন অর্থনৈতিক সম্পদ যা ভবিষ্যতে মুনাফা অর্জনে সহায়তা করে। এই জিনিসটা শুধু পড়বা যে আসলে সম্পদটা কি। এখন উদাহরণ তো অনেকগুলো দেওয়া থাকবে, বাট তুমি যদি জানো যে সম্পদের আসলে কাজ কি বা কোনটাকে সম্পদ ধরা হয়, তাহলে তুমি অঙ্ক পড়েই হিসাব পড়ে বুঝতে পারবা যে এটা সম্পদ নাকি এটা অন্য কিছু। দেখো, প্রতিষ্ঠানের মালিকানাধীন অর্থনৈতিক সম্পদ, প্রতিষ্ঠানের মালিকানাধীন অর্থনৈতিক সম্পদ যা ভবিষ্যতে মুনাফা অর্জনে সহায়তা করে। তুমি যদি একটা দোকানদার হও, তুমি দোকানে এমন যেগুলা কিনবা
ধরো কোনো কিছু কিনলা যেটার ফলে তোমার দোকানে হচ্ছে কী বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, আরও মুনাফা বাড়বে, আরও প্রফিট বাড়বে, বোঝো নাই? তাহলে হচ্ছে সেটাকে তুমি সম্পদ হিসেবে কাউন্ট করতে পারবা। এখন মনে করো যে তোমার একটা কম্পিউটার দরকার, একটা ল্যাপটপ দরকার, কিসের জন্য? গান শোনার জন্য না। তুমি যদি এখন একটা গান শোনার জন্য একটা কম্পিউটার কিনো, তাহলে সেটা তোমার সম্পদ না, কারণ সেটা দিয়ে তোমার কিছু মুনাফা অর্জন হচ্ছে না, ঠিক কি না বলো? কিন্তু তুমি ওই কম্পিউটারটাকে যদি অন্য কোনো কাজে ব্যবহার করে ভালো কিছু করতে পারো, সেখান থেকে ধরো তোমার লাভ হলো বা নতুন একটা স্কিল শিখলা, সেটা কি তুমি মুনাফা হিসেবে ধরতে পারো যে হ্যাঁ এটা থেকে আমার এগুলা অর্জন হচ্ছে, বা আমি এই যে অনলাইনে পড়তে পাচ্ছি, ঠিক আছে, অনলাইনে কোর্সগুলো পারচেস করে আমি পড়তে পাচ্ছি, বা আমাকে বাইরে যাওয়া লাগছে না, বা আমি এইটা সম্পর্কে জানতে পারছি, ওইটা সম্পর্কে জানতে পারছি, এগুলা কি তোমার জন্য এগুলো হচ্ছে বেনিফিশিয়াল। সো তাহলে কি হচ্ছে, যেটা থেকে তুমি লাভ পাবা বা তোমার লাভ অর্জন হবে বা মুনাফা অর্জন হবে, সেটাই হচ্ছে সম্পদ। যেমন মনে করো যে আসবাবপত্র, প্রত্যেকটা প্রতিষ্ঠানে অনেক ধরনের আসবাবপত্র থাকে। সো ওরা কি করে, ওগুলা তো এমনিতে তো সাজিয়ে রাখার জন্য করে না। একটা প্রতিষ্ঠান যদি একটা ডেস্ক কিনে, তার মানে কি সে একটা কর্মচারী নিয়োগ দিয়েছে, যে কর্মচারী কাজ করবে এবং তার কাজের ফলে প্রতিষ্ঠান কি মুনাফা অর্জন করবে, ঠিক কি না? তাহলে ডেস্কটা কি তার সম্পদ। তারপর হচ্ছে যন্ত্রপাতি। একটা কোম্পানি মনে করো দুইটা ফটোকপির মেশিন কিনলো, এমনিতে তো ফটোকপির মেশিন কিনে মানে ফেলে রাখবে না, অবশ্যই ওটা দিয়ে কোনো কাজ করবে, কাজে আসবে। সো সেটা ওদের মুনাফা অর্জনে সহায়তা করছে। তারপর হচ্ছে ভবন ইত্যাদি, ভবন তৈরি বা ভবন ক্রয় ইত্যাদি। এখন মনে করো যে তুমি ভাড়াতে দোকান চালাও, তুমি মানে দেখছো যে তোমার ব্যবসায় প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে, আরও লাভ বাড়ানোর জন্য, আরও মুনাফা অর্জনের জন্য তুমি একটা ভালো জায়গায় একটা দোকান ক্রয় করলে, তাহলে সেটা কি, সেখান থেকে তোমার কি মুনাফা অর্জন হচ্ছে, মুনাফা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেটা কি তোমার কাছে সম্পদ। সম্পদ কাকে বলে এটা যদি একবার তুমি ভালো করে বুঝে নাও, তাহলে আমার মনে হয় যে তোমার এই উদাহরণের আর মনে রাখার প্রয়োজন পড়বে না। তারপর হচ্ছে লাইবিলিটিস কি ভাইয়া, এখন তাহলে দায় কি? সম্পদ বুঝলাম, তাহলে দায় কি? প্রতিষ্ঠানের আর্থিক দায়বদ্ধতা, যা তৃতীয় পক্ষের প্রতি প্রতিষ্ঠানের পরিশোধযোগ্য। আচ্ছা, দায় কি? দায় হচ্ছে এই যে ঋণ, পাওনাদার, বকেয়া। একটা কথা মনে রাখবা, ব্যবসা প্রতিষ্ঠান লোন ছাড়া, ঋণ ছাড়া চলতে পারে না। সে কোনো না কোনোভাবে কারো না কারো কাছ থেকে হয় ব্যাংক থেকে ঋণ নিবে, না হয় কোনো মানুষের কাছ থেকে টাকা তুলবে, সামহাও ও একটা মানে কারো না কারো কাছ থেকে টাকা নিবেই। সেটাই হচ্ছে ঋণ। এটাই হচ্ছে তোমার কি দায়বদ্ধতা, যে আমি ওর কাছে দায়বদ্ধতা হয়ে আছি, যে আমি ওর কাছে এটার জন্য দায়ী, ঠিক আছে? সো এটা হচ্ছে ঋণ। আর পাওনাদারের বকেয়া। সো পাওনাদারই হচ্ছে কি, পাওনাদার মানে হচ্ছে যে তোমার কাছে কোনো কিছু পাবে, ঠিক আছে, এটাও দায় হিসেবেই কাউন্ট করা হয়। আমি তোমার কাছে একটা কি বলবো, আমি তোমার কাছে কোনো কোনো পণ্য বিক্রি করেছি, ওই যে একটু আগে যে 300 টাকা বা 100 টাকার যে পণ্যটা তোমার কাছে বিক্রি করলাম, তার জন্য আমি তোমার কাছে কি টাকা পাবো, তাহলে কি আমি পাবো, আমি তোমার কাছে কি পাওনাদার, ঠিক আছে? আমি তোমার কাছে কি একটা দায়। এই যে বলে না যে মানুষ, অনেক অনেক সময় দেখবা যে তোমাদের তোমাদের চারপাশে দেখবা যে কিছু মানুষ বলে যে আরে এই কাজটা করে আমার তো গলার কাঁটা হয়ে গেছে ওই কাজটা, হ্যাঁ, বা আমি তোর কাছে দায়বদ্ধ হয়ে গেলাম, আমি আপনার এই সাহায্য জীবনেও ভুলবো না। এগুলো কি, এগুলো হচ্ছে দায়। সো আর্থিক দিক দিয়ে দেখলে এই যে ঋণ, দায়, লোন, এগুলা সব ধরো এই যে দায়ের মধ্যেই ধরো পড়ে যায়। তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব, ওনার সিকিউরিটি। ওনার্স ইকুইটি, প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে মালিকের অধিকার। এই যে এখনই আমি তোমাকে যেটা বললাম, যে কোনো প্রতিষ্ঠান ধার বাকি ছাড়া সুষ্ঠুভাবে চলতে পারে না। সে অবশ্যই ধার করবে, সে অবশ্যই লোন করবে, সে অবশ্যই ঋণ নিবে, কোনো না কোনো পর্যায়ে গিয়ে এগুলা করতেই হয়। তো এখন আমরা দেখব হচ্ছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। হিসাব সমীকরণ এর উপরে লেনদেন কিভাবে প্রভাব ফেলে, এটা হচ্ছে আমরা একটু দেখব।
লেনদেন হিসাব সমীকরণের মধ্যে অন্তত দুটি উপাদানের উপর কি করবে, নিজের একটা প্রভাব বিস্তার করবে, প্রভাব ফেলবে। কিভাবে সেটা? এই যে এখানে দেখো লেখা আছে, মালিক ব্যবসায় নগদে 50,000 টাকা বিনিয়োগ করলো। নগদে কি করলো? 50,000 টাকা বিনিয়োগ করলো। তাহলে কি হচ্ছে এখানে? নগদ সম্পদ। হ্যাঁ, নগদটা কি সম্পদ হিসেবেই তো কাউন্ট হচ্ছে, ঠিক না? তাহলে কি 50,000 টাকা তোমার ধরো বাড়ছে। হ্যাঁ, তোমার একদিক দিয়ে সম্পদ বাড়লো আর এবং মালিকানা সত্ত্বেও বাড়লো। তাহলে কি দুইটা পক্ষ, দেখো এই যে সম্পদ তোমার বৃদ্ধি পেল, সরি, এই যে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এই কেমনে দেখাবো, এই যেমন সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাচ্ছে। দুইটা পক্ষের মধ্যে কি লেনদেন প্রভাব ফেলে দিল। তারপর হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয়। নগদে আসবাবপত্র ক্রয়, তাহলে কি হচ্ছে? এখনই কি বললাম যে আসবাবপত্র কেন কিনো, তোমার কি বাড়বে? মুনাফা বাড়বে। সো দেখো এখানে কি হচ্ছে, নগদে 10,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। নগদে 10,000 টাকা কমবে, নগদ থেকে কি 10,000 টাকা কমবে, ঠিক আছে? কারণ তুমি নগদে কিনছো, তোমার কাছ থেকে কি টাকাটা যাচ্ছে, কিন্তু আবার কি আসবাবপত্র আসছে। আসবাবপত্র কি আসছে, আর এই আসবাবপত্র কি হবে? তোমার প্রতিষ্ঠানের মুনাফা বাড়াতে সাহায্য করবে, ঠিক আছে? এই আসবাবপত্র তোমার প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করতে সাহায্য করবে। তাহলে এটা কি সম্পদ। তাহলে তোমার নগদ অর্থ কমছে, নগদ অর্থ কমছে, কিন্তু এই যে দেখো সম্পদ আরেক দিক দিয়ে এই আসবাবপত্রটা আসছে এবং তোমার কি সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হচ্ছে? মোট সম্পদ অপরিবর্তিত থাকবে। ব্যাপারটা বোঝো এমন যে তুমি ধরো 20,000 টাকা স্যালারিতে, প্রতি মাসে তুমি 20,000 টাকা স্যালারি হচ্ছে মানে খরচ করছো একটা এমপ্লয়ের পিছনে, যে তোমাকে 1,00,000 টাকার প্রফিট এনে দিচ্ছে প্রতি মাসে। তাহলে কি তোমার তো সম্পদ বাড়ছে। তোমার যতই 20,000 টাকা যাক, তোমার কি এক 1,00,000-এর মতো কি আসছে, 1,00,000 তোমার কি প্রফিট হচ্ছে। তাহলে মাত্র তোমার এখানে 1,00,000-এর ভিতর থেকে যদি তুমি এখন 20,000 বাদ দাও, তাহলে থাকতে 80,000, ঠিক না? তাহলে কি তোমার 80,000 টাকা লাভ হচ্ছে, তোমার তো সম্পদ বাড়ছে। তুমি যদি ওই ওই দৃষ্টিকোণে দেখো, তাহলে তোমার 20,000 টাকা খরচ হচ্ছে আর কি 80,000 টাকা আসছে একটা এমপ্লয়ের মাধ্যমে। এমন ধরো তোমার অনেক এমপ্লয় আছে, ঠিক আছে? তাহলে তোমার সম্পদ টাকা যতই কমুক, মানে সম্পদ একদিক দিয়ে যতই কমুক, কিন্তু যার পেছনে তুমি, যে কারণে তোমার সম্পদটা কমছে, সেখান থেকে তুমি আবার ডবল পাচ্ছ। তাহলে কি তোমার সম্পদ অপরিবর্তিতই থাকছে, ইনফ্যাক্ট তোমার সম্পদ আরও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তাহলে একটা কথা আমরা মনে রাখবো, আমরা যখন অঙ্কগুলা করব, এই যে এই সূত্র ব্যবহার করে অঙ্ক করব, আর তখন আমরা মাথায় আমাদের একটা কথা মনে থাকবে যে এই সূত্রের উপর লেনদেনের প্রভাব পড়বে দুটি পক্ষে, দুটি উপাদানে। হয় সম্পদ বাড়বে বা কমবে, মালিকানা সত্ত্ব বাড়বে বা কমবে, হয় দায় বাড়বে বা কমবে। অনেক অনেক হিসেবে দেখব যে সম্পদ বাড়ছে, দায়ও বাড়ছে। আবার অনেক হিসেবে দেখব যে তোমার মালিকানা সত্ত্ব কমছে, আবার সম্পদ বাড়ছে, আবার দায় কমছে, ঠিক আছে? মানে সর্বোচ্চ দুটা বাড়বে, প্রত্যেকটা হিসেবে সর্বোচ্চ দুইটা উপাদানের উপর প্রভাব পড়বে। এমন না যে তিনটার উপরেই পড়ে যাবে, ঠিক আছে? এমন হবে না, ওগুলো রিয়ার কেস। সো এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, খুবই ছোট একটা অধ্যায়। আর আরও ছোট করে এই লেকচার শিটের মাধ্যমে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী লেকচারে আমি হচ্ছে বইয়ের যেই মানে অধ্যায়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। এই আলোচনা করার একমাত্র কারণ হচ্ছে যেন তোমরা বইয়ের কথাগুলো বুঝতে পারো। এই অধ্যায়টা সম্পূর্ণ লেনদেন নিয়েই। আশা করি আমিও যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর বরাবরের মতোই আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা চাইলে ডাউনলোড করে দেখতে পারো।